হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাতরী। তো প্রত্যেক দিনের মতো আজকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছে। আজকে আমরা ডিসকাস করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলি হেল্পফুল হবে গ্রাম পঞ্চায়েত, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ ও মিসেলেনিয়াস এক্সামের জন্য। তো টাইম ওয়েস্ট না করে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটি হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর লর্ড মাউন্টব্যাটেন প্রথম গভর্নর জেনারেল হন। ঠিক আছে, 1947 পর ভারত স্বাধীন হওয়ার পর লর্ড মাউন্টব্যাটেন প্রথম গভর্নর জেনারেল। কে? মাউন্টব্যাটেন। মাউন্টব্যাটেন হচ্ছে ফার্স্ট গভর্নর জেনারেল। ফার্স্ট গভর্নর জেনারেল ছিলেন। তোমরা অবশ্যই মনে রাখবে যে 1947 পর প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন লর্ড মাউন্টব্যাটেন। পরবর্তী প্রশ্নে যাব। মানবদের সর্ববৃহৎ গ্রন্থি বা লার্জেস্ট গ্ল্যান্ড কোনটি? মানবদের সর্ববৃহৎ গ্রন্থি বা লার্জেস্ট গ্ল্যান্ড কোনটি? এটি হয়ে যাবে যকৃৎ। কি হবে? যকৃৎ বা লিভার বলা হয়। যকৃৎ বা লিভার হলো মানবদের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ এবং সর্ববৃহৎ গ্রন্থি। এটি পিত্তরস তৈরি করে যা চর্বি হজমে সাহায্য করে। অন্যদিকে আবার পিটুইটারিকে বলা হয় প্রভুগ্রন্থি। মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? মাস্টার গ্ল্যান্ড সাধারণত পিটুইটারি গ্রন্থিকে আবার বলা হয়ে থাকে। তার মনে রাখবে যে মাস্টার গ্ল্যান্ড পিটুইটারি গ্রন্থিকে বলা হয় এবং লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে যকৃৎ বা লিভার। কোন নদীকে বাংলার দুঃখ বা সৌরভ বেঙ্গল বলা হয়? তোমরা অবশ্যই জানো যে সৌরভ বেঙ্গল সাধারণত আমরা দামোদর নদীকে বলে থাকি। কি হয়? দামোদর নদীকে। অতীতে দামোদর নদীর ভয়াবহ বন্যার কারণে প্রতি বছর বাংলায় বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হতো এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হতো, তাই একে বাংলার দুঃখ বলা হতো। বর্তমানে বাঁধ নির্মাণের মাধ্যমে এই বন্যা নিয়ন্ত্রণ করা হয়েছে। নেক্সট প্রশ্নে যাব। কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন বলা হয় নিচের কোনটিকে? এটি হয়ে যাবে সিপিইউ। কি হবে? সিপিইউ। সিপিইউর ফুল ফর্ম কি? সিপিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। মানুষের শরীর যেমন মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়, তেমনি কম্পিউটারের সমস্ত গণনা, প্রসেসিং বা কার্য প্রক্রিয়া কিসের দ্বারা নিয়ন্ত্রণ হয়? সিপিইউর দ্বারা। সিপিইউ দ্বারা নিয়ন্ত্রণ হয়। পরবর্তী প্রশ্নে যাব। ভারতীয় সংবিধানের জনক বা ফাদার অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হতো? এটা জানো তোমরা, ডক্টর বি.আর. আম্বেদকরকে ফাদার অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন ভারতের সংবিধানের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। কি হচ্ছে ড্রাফটিং কমিটি? মনে রাখবে তোমরা, ড্রাফটিং কমিটির যদি চেয়ারম্যান বলা হয়, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। পুরো নাম বি.আর. আম্বেদকরের পুরো নাম। ভারতের সর্বোচ্চ আইন বা সংবিধান রচনা তার অসামান্য অবদানের জন্য তাকে সংবিধানের জনক বলা হয়। ফাদার অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের জনক বলা হয়। পরবর্তী প্রশ্নে যাব। সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পেয়ে থাকি? সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পেয়ে থাকি? ভিটামিন ডি। কি হবে? ভিটামিন ডি পেয়ে থাকি। সূর্যের অতিবেগুনি রশ্মি যখন আমাদের ত্বকে পড়ে তখন ত্বক স্বয়ংক্রিয়ভাবে ভিটামিন ডি তৈরি করে। এটি আমাদের হাড় ও দাঁত মজবুত রাখতে অত্যন্ত সাহায্য করে। কি? হাড় ও দাঁত। অর্থাৎ ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়ে থাকে? আর রিকেট। মনে রাখবে, রিকেট রোগ হয় ভিটামিন ডি এর। আর এর অভাবে সাধারণত
রাতকানা। বিয়ের অভাবে হয় স্কারভি। কি হয়? স্কারভি। অবশ্যই মনে রাখবে এগুলো তোমরা, খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নে যাব। কত সালে ঐতিহাসিক পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল? কত সালে ঐতিহাসিক পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল? এটি হয়ে যাবে 1757 সালে 23শে জুন ভাগীরথী নদীর তীরে পলাশির এই যুদ্ধ হয়। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল? শেষ নবাব সিরাজের সাথে কার? সিরাজের সাথে হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভের মধ্যে হয়েছিল, যার ফলে ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপিত হয়। অবশ্যই মনে রাখবে, যদি জিজ্ঞেস করা হয় এটি কত সালে হয়েছিল, 1757 সালে 23শে জুন। 23শে জুন হয়। পরবর্তী প্রশ্নে যাব। বিশ্বের বৃহত্তম বদ্বীপ বা লার্জেস্ট ডেল্টা কোনটি? বিশ্বের বৃহত্তম বদ্বীপ বা লার্জেস্ট ডেল্টা কোনটি? এটি হয়ে যাবে সুন্দরবন বদ্বীপ। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর পলিজমে তৈরি হওয়া গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, যার অংশ সুন্দরবন, হল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এটি ভারত, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে বিস্তৃত। পরবর্তী প্রশ্নে যাব। অলিম্পিক পতাকায় কটি রঙিন বৃত্ত বা রিং থাকে? এটি হয়ে যাবে 5টি। কটি? 5টি। অলিম্পিক পতাকার সাদা ব্যাকগ্রাউন্ডে 5টি পরস্পর সংযুক্ত রঙিন রিং থাকে, নীল, হলুদ, কালো, সবুজ ও লাল। এই 5টি রং বিশ্বের 5টি প্রধান মহাদেশকে ইন্ডিকেট করে থাকে: এশিয়া, আফ্রিকা, আমেরিকা, ইউরোপ ও ওশিয়ানিয়া। কি তাহলে? এশিয়া, আফ্রিকা, আমেরিকা, ইউরোপ, ওশিয়ানিয়া। এই 5টি দেশকে ইন্ডিকেট করে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। ইন্টেল কোম্পানির তৈরি বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসরটির নাম কি ছিল? এটি হয়ে যাবে ইন্টেল 4040। কি হবে? ইন্টেল 4040 মনে রাখবে। পরবর্তী প্রশ্নে যাব। কোন গ্রহকে সৌরজগতের লাল গ্রহ বা রেড প্ল্যানেট বলা হয়? এটি হয়ে যাবে মঙ্গল। কি হবে? মঙ্গল গ্রহের মাটিতে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড থাকে। কি থাকে? আয়রন অক্সাইড থাকে। তাই এর উপরিভাগ সবচেয়ে লাল দেখা যায়, তাই একে লাল গ্রহ বলা হয়। পরবর্তী প্রশ্নে যাব। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে ঘটেছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সাধারণত 1919 সালে ঘটেছিল। কত? 1919 সাল। কত? 13 এপ্রিল ঘটে 1919 সালে 13 এপ্রিল। পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ নামক একটি উদ্যানে জেনারেল ডায়ারের নির্দেশে, কার নেতৃত্বে? জেনারেল ওডায়ারের নেতৃত্বে বা নির্দেশে ব্রিটিশ সেনারা নিরস্ত্র ভারতীয়দের ওপর নির্বিচারে গুলি চালায়। এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন। কি?
রবীন্দ্রনাথ কি? এর প্রতিবাদে রবীন্দ্রনাথ টেগোর নাইটহুড উপাধি সরি নাইট নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ। এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ফলে রবীন্দ্রনাথ টেগোর নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন। পরবর্তী প্রশ্নে যাব, কোন হরমোনকে মানুষের জরুরিকালীন বা আপদকালীন হরমোন বলা হয়? এটি হয়ে যাবে এড্রিনালিন। কি হবে? এড্রিনালিন। ভয়, রাগ, দুশ্চিন্তা বা যে কোনো জরুরি পরিস্থিতিতে এড্রিনাল গ্রন্থি থেকে দ্রুত এই হরমোন ক্ষরিত হয়ে শারীরিক পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত করে, তাই একে ফাইট অর ফ্লাইট হরমোনও বলা হয়। ফাইট অর, এটা মনে রাখবে, এটিকে আবার ফাইট অর ফ্লাইট হরমোনও বলা হয়। ফাইট অর ফ্লাইট হরমোনও বলা হয়। পরবর্তী প্রশ্নে যাব, আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। কি হয়ে যাবে? গোয়া। কি হবে? গোয়া। এটি অ্যান্সার হয়ে যাবে হচ্ছে গোয়া। একটু ওয়েট করবে, প্রবলেম হচ্ছে। গোয়া ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। গোয়া হলো আয়তনের বিচারে ভারতের সবচেয়ে ছোট রাজ্য। আর যদি জনসংখ্যার বিচারে ক্ষুদ্রতম রাজ্য জানতে চাওয়া হয় তবে হবে সিকিম। কি হবে? সিকিম। সিকিম কিসের বিচারে? জনসংখ্যা বিচারে হচ্ছে সিকিম হবে, এবং আয়তনের দিক থেকে হলে গোয়া। যদি আয়তনের দিক থেকে বড় রাজ্য বলা হয় কি হবে? হয়ে যাবে হচ্ছে রাজস্থান। রাজস্থান বড়। কিসের দিক থেকে? আয়তনের দিক থেকে বড় হচ্ছে রাজস্থান। পরবর্তী প্রশ্নে যাব, প্রথম ক্রিকেট বিশ্বকাপ বা আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই তোমরা এটি ভালোভাবে দেখবে। 1975 সালে। কত? 1975 সালে। 1975 সালে ইংল্যান্ডে প্রথম পুরুষ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। কি হবে? মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছিল? ইংল্যান্ডে হয়। এই উদ্বোধনী আসরে ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কে হারিয়েছিল? কার মধ্যে ফাইনাল হয়েছিল? অস্ট্রেলিয়া হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। কে জিতেছিল? এখানে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল। অবশ্যই মনে রাখবে কত সালে হয়েছিল? 1975। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব, অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি কম্পিউটার মেমোরি কোনটি? অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি কম্পিউটার মেমোরি কোনটি? এটি হয়ে যাবে র্যাম ও রম। কি হবে? র্যাম অ্যান্ড রম। কম্পিউটারের প্রাথমিক মেমোরি র্যাম রম সিলিকন নামক সেমিকন্ডাক্টর চিপ দিয়ে তৈরি হয়। এগুলো ডেটা আদান প্রদানে অত্যন্ত দ্রুতগতি হয়ে থাকে। পরবর্তী প্রশ্নে যাব, আইনি আকবরী গ্রন্থটির রচয়িতাকে? আইনি আকবরী গ্রন্থের রচয়িতা হলেন আবুল ফজল। আবুল ফজল। মোগল সম্রাট আকবরের সভাসদ ও বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল ফার্সি ভাষায় এই গ্রন্থটি রচনা করেন। কি ভাষায় ছিল?
ফার্সি ভাষায়। ফার্সি ভাষায় এই গ্রন্থটি রচনা করে। এটি মূলত আকবরনামা গ্রন্থের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিসের অংশ? আকবরনামার এটি হচ্ছে পাঠ বা গুরুত্বপূর্ণ অংশ। কি ভাষায় রচিত? ফার্সি ভাষায়। অবশ্যই মনে রাখো, ফার্সি ভাষায়। পরবর্তী প্রশ্নে যাব। শুষ্ক বরফ বা ড্রাই আইস আসলে কি? শুষ্ক বরফ বা ড্রাই আইস আসলে কি? এটি হয়ে যাবে কঠিন কার্বন ডাইঅক্সাইড। কঠিন কার্বন ডাইঅক্সাইড। পরবর্তী প্রশ্নে যাব। কোন কাল্পনিক রেখাটি ভারতের প্রায় মাঝখান দিয়ে গেছে? এটি হয়ে যাবে ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার, কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। এটি 23.5 ডিগ্রি উত্তর অক্ষের এই কর্কট ক্রান্তি রেখাটি ভারতের মোট 8টি রাজ্যের মধ্য দিয়ে গেছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম ও অপর দিয়ে গিয়ে ভারতকে উত্তর ও দক্ষিণ দুটি ভাগে ভাগ করেছে। 8টি রাজ্যের অপর দিয়ে গিয়ে ভারতকে উত্তর ও দক্ষিণ দুটি ভাগে ভাগ করেছে। পরবর্তী প্রশ্নে যাব। অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেছিলেন? এটা তোমরা সবাই জানো। অর্থশাস্ত্র কৌটিল্য বা চাণক্য রচনা করেন। মৌর্য বংশের রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা চাণক্য, যিনি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত, রাষ্ট্রনীতি ও অর্থনীতি ও সামরিক কৌশল সম্পর্কিত এই বিশ্ববিখ্যাত গ্রন্থটি রচনা করেন। কে? চাণক্য বা কৌটিল্য। পরবর্তী প্রশ্নে যাব। কোন গ্যাসের কারণে বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি গ্রিনহাউস প্রভাব বা গ্লোবাল ওয়ার্মিং ঘটে? এটি হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড। বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধির ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বাড়ছে। জীবাশ্ম জ্বালানি দহন ও বনভূমি ধ্বংসের কারণে এই গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে। কিসের কারণে? জীবাশ্ম জ্বালানি দহন এবং বনভূমি ধ্বংসের কারণে এই গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে। পরবর্তী প্রশ্নে যাব। কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়? ভালো কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই দেখো, এক্সামে আসার মতো একটি প্রশ্ন। কাকে ভারতের নেপোলিয়ান বলা হতো? এটি তোমরা জানো যে সমুদ্রগুপ্তকে সাধারণত ভারতের নেপোলিয়ান বলা হয়। বিখ্যাত ঐতিহাসিক VA স্মিথ সমুদ্রগুপ্তের বিশাল সামরিক বিজয় এবং বীরত্বের কারণে তাকে ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন। কে? VA স্মিথ। VA স্মিথ। পরবর্তী প্রশ্নে যাব। বিশ্বের গভীরতম হ্রদ কোনটি? এটি হয়ে যাবে বৈকাল হ্রদ। বৈকাল হ্রদ। এই বৈকাল হ্রদ কোথায় অবস্থিত? রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত বৈকাল। কোথায়? রাশিয়ার সাইবেরিয়া। রাশিয়াতে। রাশিয়ার কোথায়? সাইবেরিয়াতে। সাইবেরিয়াতে অবস্থিত। কোথায়? রাশিয়ার সাইবেরিয়াতে। এটি হলো পৃথিবীর গভীরতম এবং প্রাচীনতম স্বাদু জলের হ্রদ। স্বাদু জলের হ্রদ। এর গভীরতা প্রায় 1642 মিটার। মনে রাখবে, অনেক সময় এটা এসে থাকে কোথায় অবস্থিত এবং এর গভীরতা কত। পরবর্তী প্রশ্নে যাব। USB পোর্টের প্রাথমিক সংস্করণে ডেটা ট্রান্সফারের গতি কত ছিল? এটি হয়ে যাবে 12 মেগাবিট। 12 মেগাবিট। পরবর্তী প্রশ্নে যাব। গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ বা আয়না ব্যবহার করা হয়? এটি হয়ে যাবে অবতল দর্পণ। অবতল দর্পণ। অবতল দর্পণ লাইটের উৎস থেকে নির্গত আলোকে একটি সমান্তরাল এবং শক্তিশালী দূরগামী আলোক রশ্মি গুচ্ছে পরিণত করতে পারে, তাই গাড়ির হেডলাইটে এটি ব্যবহার করা হয়। এবং গাড়ির রিয়ার ভিউ মিরারে উত্তল দর্পণ ব্যবহৃত হয়। মিরারে যেটি ইউজ হয় সেটি হলো উত্তল দর্পণ। পরবর্তী প্রশ্নে যাব। নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল কত সাল থেকে? নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1901 সাল থেকে। 1901 সালে।
ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল। কে? ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল অনুসারে আলফ্রেড নোবেল উইলের অনুসারে 1901 সাল থেকে প্রতি বছর পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এবং শান্তিতে নোবেল দেওয়া শুরু হয়। 1969 সালে এতে অর্থনীতি যুক্ত হয়। অর্থনীতি কত সালে যুক্ত হয়েছিল? 1969। অর্থনীতি সাধারণত 1969 সালে যুক্ত হয়। কত? 1969। অবশ্যই সালটি মনে রাখবে। পরবর্তী প্রশ্নে যাব। মহাত্মা গান্ধীকে প্রথম রাষ্ট্রপিতা বা ফাদার অফ দ্য নেশন বলে কে সম্বোধন করেছিলেন? এটি হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। কে? সুভাষচন্দ্র বসু। 1944 সালের জুলাই মাসে সিঙ্গাপুর থেকে আজাদ হিন্দ রেডিওতে দেওয়া একটি ভাষণে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম মহাত্মা গান্ধীকে জাতির জনক বা রাষ্ট্রপিতা বলে উল্লেখ করেন। অন্যদিকে গান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কে? রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্নে যাব। কোন শহরকে ভারতে গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয়? এটি হয়ে যাবে জয়পুর। রাজস্থানের রাজধানী জয়পুরকে গোলাপি শহর বলা হয়। 1876 সালে প্রিন্স অফ ওয়েলস আগমনের উপলক্ষে পুরো শহরকে স্বাগত জানাতে গোলাপি রঙে রাঙানো হয়েছিল, যা আজও বজায় আছে। পিঙ্ক সিটি বলা হয় রাজস্থানের জয়পুরকে। পরবর্তী প্রশ্নে যাব। বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত? এটি হয়ে যাবে 7। কম্পিউটারে মেমোরির অ্যাড্রেস বা ঠিকানা চিহ্নিত করার জন্য কোন বাস ব্যবহৃত হয়? কোন বাস? অ্যাড্রেস বাস। কি হবে? অ্যাড্রেস বাস। অ্যাড্রেস বাসের কাজ হলো সিপিইউ থেকে মেমোরির নির্দিষ্ট কোনো লোকেশন বা ঠিকানা ডেটা যাবে বা আসবে সেই ঠিকানাটি বহন করা। কার কাজ? অ্যাড্রেস বাসের কাজ। পরবর্তী প্রশ্নে যাব। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি একটি বিখ্যাত পোতাশ্রয় বা বন্দর বা ডকইয়ার্ড ছিল? কোথায় ছিল তাহলে ডকইয়ার্ড? তোমরা অবশ্যই জানো, লোথাল। এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই এইসব প্রশ্ন দেখবে, গ্রাম পঞ্চায়েতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লোথাল। এই লোথাল কোথায় অবস্থিত? লোথাল সাধারণত গুজরাটে অবস্থিত। কোথায়? গুজরাটে। লোথাল ছিল সিন্ধু সভ্যতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন বন্দর শহর। এখান থেকে প্রাচীনকালে মেসোপটেমিয়া ও মিশরের সাথে সমুদ্রপথে বাণিজ্য চলত। কাদের সাথে? মেসোপটেমিয়া ও মিশর। মেসোপটেমিয়া ও মিশরের সাথে কি হতো? বাণিজ্য চলত। এই কোথা থেকে? লোথাল থেকে। এই লোথাল কোথায় অবস্থিত? লোথাল সাধারণত গুজরাটে অবস্থিত। কোথায়? গুজরাট। এই লোথাল হচ্ছে গুজরাটে অবস্থিত। গুজরাটে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। কোন ধাতুকে সহজে ছুরি দিয়ে কাটা যায়? এটি হয়ে যাবে সোডিয়াম। কি হবে? সোডিয়াম। সাধারণত ধাতু শক্ত হলেও সোডিয়াম এবং পটাশিয়াম এতটাই নরম যে এদের সাধারণ মোমের মতো ছুরি দিয়ে কেটে ফেলা যায়। এরা অত্যন্ত সক্রিয় হওয়ায় এদের কেরোসিনের নিচে ডুবিয়ে রাখা হয়। সোডিয়ামের সংকেত কি? সোডিয়ামের সংকেত হচ্ছে Na, মনে রাখবে। আর পটাশিয়ামের কি হচ্ছে? পটাশিয়ামের সংকেত হচ্ছে কে? অবশ্যই মনে রাখবো। অনেক সময় সংকেতগুলো এক্সামে এসে থাকে, তাই সংকেতগুলো মাঝে মধ্যে প্রত্যেকটি সংকেত দেখে যাবে। পৃথিবীর চাঁদ বা রূপ অফ দ্য ওয়ার্ল্ড কাকে বলা হয়? পৃথিবীর চাঁদ সাধারণত পামের মালভূমিকে বলা হয়। পামের মালভূমি। মধ্য এশিয়ায় অবস্থিত পামের মালভূমি অত্যন্ত উঁচুতে অবস্থিত হয় এবং এর উপরিভাগ সমতল আকৃতি হয়। একে প্রাচীনকাল থেকে পৃথিবীর ছাদ বলা হয়ে আসছে। ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার বা হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কোনটি? এটি হয়ে যাবে ভারতরত্ন। কি হবে?
ভারতরত্ন। 1954 সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়। কত? 1954 থেকে দেওয়া শুরু হয়। এটি ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সম্মান। অন্যদিকে পরমবীর চক্র হলো ভারতের সর্বোচ্চ সামরিক বীরত্ব পুরস্কার। এটি কোথায়? পরমবীর চক্র সাধারণত পরমবীর চক্র সাধারণত এটি সাধারণত বীরত্ব পুরস্কার। এটি সাধারণত সর্বোচ্চ সামরিক পুরস্কার। কি সামরিক বা মিলিটারি 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 ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। শব্দের গতিবেগ কোন মাধ্যমের মধ্য দিয়ে সবচেয়ে বেশি হয়? এটি হয়ে যাবে কঠিন মাধ্যম। কি হবে? কঠিন মাধ্যম। শব্দের বিস্তারের জন্য মাধ্যমের কণাগুলোর ঘনত্ব জরুরি। কঠিন মাধ্যমে কণাগুলো খুব কাছাকাছি থাকায় শব্দ সবচেয়ে দ্রুত ভ্রমণ করতে পারে, যেমন লোহা বা ইস্পাত। শূন্য মাধ্যমে শব্দ একেবারেই চলাচল করতে পারে না। ঠিক আছে, আজকে জিকে সিরিজে এই অবধি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।